করোনার বিধি নিষেধ নিয়ে নানা মহলের সমালোচনা। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেবে স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াও ৩১ কোটি, প্রাণহানি ৫৫ লাখের বেশি। মার্চে ওমিক্রনের টিকা আনছে ফাইজার। ভোট চুরির অপরাধে নাকে খত দিয়ে তাকে পদত্যাগ করতে হয়েছিল। উন্নয়ন সইতে না পেরে বিদেশে নালিশ করছে বিএনপি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। আমার আস্থা সবসময় ছিল আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার উপরে। আমার আস্থা আছে আমার দল আওয়ামী লীগের প্রতি। আমার আস্থা হলো আমার জনগণ। আইবির আস্থা দল ও জনগণের ওপর ইসির বিরুদ্ধে একপেশে আচরণের অভিযোগ তৈমুরের। সীমান্তে মারণাস্ত্র ব্যবহার বন্ধে বাংলাদেশ ভারত ঐক্যমত্য। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত। লিটনের সেঞ্চুরিতেও ক্রাইস্টচার্চে ইনিংস পরাজয় এড়াতে পারল না বাংলাদেশ। বিদেশের মাটিতে প্রথমবার সিরিজ ড্র। রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টসের SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। সঙ্গে আছে আমি সঞ্জিদা ইসলাম এবং আমি কানিস লাবণী। দেখছিলেন শিরোনাম। এবারে পুরো খবর। করোনা বিস্তার ঠেকাতে সরকারের নিষেধাজ্ঞা নিয়ে বরাবরের মতো শুরু হয়েছে সমালোচনা। ভাড়া না বাড়িয়ে অর্ধেক যাত্রী পরিবহনে রাজি নয় বাস চালকরা। ভাড়া বাড়লে উল্টো জনজীবন বিষিয়ে উঠবে বলে মনে করেন যাত্রী কল্যাণ সমিতি। অন্যদিকে আগাম টিকিট বিক্রি হওয়ায় 13 ও 14 জানুয়ারি পূর্ণ যাত্রী নিয়ে চলবে ট্রেন, আর 15 তারিখ থেকে বহন করা হবে অর্ধেক যাত্রী। মাসুদা লাবণীর প্রতিবেদন। করোনার বিস্তার রোধে সরকারের দেওয়া নির্দেশনা মানতে হবে 13 জানুয়ারি থেকে। গণপরিবহন চলবে অর্ধেক যাত্রী নিয়ে। এতে চরম ভোগান্তি দেখছেন অফিস আদালতগামী যাত্রীরা, আর ভাড়া বাড়ানোর দাবি করছেন বাস চালকরা। এখন তো সব বাস সব ছাড়ে বা বেশি বেশি ভরে নেয়, তারপর তো মানুষ আগে না, মানে অর্ধেক গেলে কেমনে যাবে মানুষ। বাড়া না বাড়ায় হাফ যাত্রী নিলে আমাদের পৌঁছবো না, গাড়ি আমাদের বন্ধ রাখার কোনো উপায় নেই। কিছুদিন আগে ডিজেলের দাম সমন্বয়ে বেড়েছে বিভিন্ন গণপরিবহনের ভাড়া। যাত্রী অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন বলছে, আবার ভাড়া বাড়লে ভোগান্তিতে পড়বে মানুষ। এখন যদি সবকিছু খোলা রেখে কেবল গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত আসে, এটা কাগজে পত্রে থাকবে। টিকার সনদ না দেখালে হোটেল রেস্তোরাঁয় খেতে পারবেন না মানুষ। বিশেষ করে এই সনদ দেখা না দেখা নিয়ে দ্বিধাগ্রস্ত হোটেল কর্মচারীরা। আর এই বিধিনিষেধে কিছুটা অপ্রস্তুত খাবার গ্রহীতা থেকে শুরু করে মালিকরা। 13 তারিখে যদি আমি আসি হোটেলে, তাহলে অবশ্যই সনদ নিয়ে আসবো। টিকিট দিতে পারি না, ব্যবস্থা করতেছি। সনদ দেখার বিষয়ে দায়িত্ব সেটা তো আর আমার না। প্রথম শর্ত হচ্ছে মাস্কটা এনশিওর করা, দ্বিতীয় কথা হচ্ছে যে টিকাটা এনশিওর করা। এটা এনশিওর করলে আমরা মনে করি যে আমরা মোটামুটি একটা সিকিউর প্লেসে চলে যাবো। এই টিকা দেখিয়ে এই রেস্টুরেন্টে খেতে যাওয়া, এটা টোটালি অবাস্তব একটা ডিসিশন। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কোনোভাবে এটা বাস্তবসম্মত সিদ্ধান্ত নয়। এদিকে বুধবার থেকে ট্রেনের 25% টিকিট অনলাইনে এবং 25% কাউন্টারে মিলবে। তবে আগাম টিকিট বিক্রি হওয়ায় 13 ও 14 জানুয়ারি ট্রেন চলবে পুরো যাত্রী নিয়েই। কারণ আমরা 5 দিন আগে থেকে টিকিট বিক্রি করি, আমাদের যে টিকিট বিক্রির সঙ্গে সম্পর্কিত কাজে, সেটা আমরা কিভাবে ম্যানেজ করব সেইটা দেখে আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করব। তবে এসব খাতে কিছুটা এলোমেলো পরিস্থিতি হলেও সরকারের সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছে দোকান মালিক সমিতি। মার্কেট দোকান সমূহে আমরা শতভাগ ক্রেতা এবং বিক্রেতার মাস্ক আমরা এনশিওর করব। যদি কোনো কারণে কেউ এটাকে করতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সব ক্ষেত্রে মাস্ক পরা ও উন্মুক্ত স্থানে জনসমাগম বন্ধ সহ 11 দফা নির্দেশনা জারি করেছে সরকার। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক সামাজিক জনসমাগমকে সংক্রমণের ঊর্ধ্বগতির কারণ হিসেবে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। এই বাস্তবতায় সংক্রমণের বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা জরুরি বলে মত তাদের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 11 দফা বিধি নিষেধ মানাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হবে বলে জানায় অধিদপ্তর। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সংক্রমণ বাড়ছে প্রতিদিন, শতাংশের বিচারে ছাড়িয়েছে 8-এর ঘর, শনাক্ত 2000-এর উপরে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলছেন, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই দেশে চলমান রাজনৈতিক সামাজিক জমায়েত ঊর্ধ্বগতির কারণ। সংক্রমণ এখনো অনেক ছাড়িয়ে যায়নি, কিন্তু যে ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি, যদি এই মুহূর্তে আমরা সতর্ক না হই, যদি স্বাস্থ্যবিধি মানার বিষয়গুলো যদি খুব সচেতনভাবে অনুসরণ না করি, সংক্রমণ আরো বেড়ে যেতে পারে বলে আমরা আশঙ্কা করছি। স্বাস্থ্য দপ্তর বলছে, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয় 11 দফা বিধিনিষেধ স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত চালানো সহ হোটেল রেস্তোরাঁয় ভ্যাকসিন সনদের বাধ্যবাধকতা নির্দেশনা আছে। অধিদপ্তরের মহাপরিচালক নিউজ 24-কে বলেন, নির্দেশনা বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হবে। আপনারা প্রচার করবেন আর আমরা আমাদের ম্যান পাওয়ার এবং অন্যান্য যেগুলো আছে সেগুলোকে স্ট্রেংথেন করবো, আর আমরা সাহায্য চেয়েছি ল এনফোর্সিং এজেন্টের। বিশ্বব্যাপী সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় কোনো ঝুঁকি নিতে চায় না স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। 24 ঘন্টায় বিশ্বে করোনার সংক্রমণ 21,75,000-এর বেশি। প্রাণ হারিয়েছে 5,166 জন। ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে যুক্তরাষ্ট্রে একদিনেই রেকর্ড 11,30,000-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 31 কোটি, আর প্রাণহানি 55 লাখের বেশি। ভারতে নতুন করে 1,67,000 করোনায় সংক্রমিত হয়েছে। করোনা আক্রান্ত হয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দিল্লিতে বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দৈনিক সংক্রমণের হার আরও বেড়ে 37% ছাড়িয়ে গেছে পশ্চিমবঙ্গে। এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধের টিকা মার্চের মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালবার্ট বোরলা। স্ত্রী রাহাতারা সহ করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসকের পরামর্শে দুজনই তাদের উত্তরার বাসায় আইসোলেশনে আছেন। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এই তথ্য নিশ্চিত করেছেন। শাহরুল কবির খান বলেন, সোমবার মহাসচিবের স্ত্রী রাহাত আরার করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। পরে মঙ্গলবার মহাসচিবের করোনা পরীক্ষা করালে তারও রিপোর্ট পজিটিভ আসে। বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি চোখে ঠুলি পড়ে আছে বলে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখতে পায় না। বিএনপিকে ভোট চোরের দল হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, ক্ষমতা হারানোর পর থেকে লুটপাট করতে না পেরে দেশকে নিয়ে তারা ষড়যন্ত্র করছে, বিদেশের কাছে নালিশ করে বেড়াচ্ছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এইসব কথা বলেন সরকার প্রধান। শাহ আলী জয়ের রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের 50 বছর উদযাপন উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। ভার্চুয়াল প্ল্যাটফর্মে গণভবন থেকে এতে যুক্ত হন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এসে বঙ্গবন্ধু আলোচনায় উঠে আসে সমসাময়িক প্রসঙ্গ। যারা 2018 সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন, তাদের 96-এ খালেদা জিয়ার ভোটারবিহীন নির্বাচনের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। তাদের তৃতীয়বারের প্রধানমন্ত্রী তো 1.5 মাসও ক্ষমতায় থাকতে পারে নাই, কারণ ভোট চুরির অপরাধে নাকে খত দিয়ে তাকে পদত্যাগ করতে হয়েছিল। পদত্যাগ করতে যাবে রাষ্ট্রপতি ভবনে, আমাদের পারমিশন নিয়ে যেতে হয়েছিল, জনগণের পারমিশন নিয়ে তাকে যেতে হয়েছিল। এই পরিস্থিতিতে পড়েছিল। ভোট চুরি করলে জনগণ ছেড়ে দেয় না, এটা বাস্তবতা। শেখ হাসিনা বলেন, যারা ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিল, জনগণ তাদের ক্ষমতা থেকে টেনে নামিয়েছে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে অতীতে যারা ছিনিমিনি খেলেছে, তাদের শাস্তি পেয়েছে। বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতা থেকে হটিয়েছে। আজকে আওয়ামী লীগ সরকারে এসে আজকে পরপর 3বার আমরা সরকারে আসতে পেরেছি জনগণের ভোটে নির্বাচিত হয়ে। জনগণের ভোটে যদি নির্বাচিত না হতাম, তাহলে এই তিনবার আমরা সরকারে আসতে পারতাম না, আর আজকে 13 বছর পূর্ণ করতে পারতাম না। ক্ষমতায় থেকে বিএনপি জামাত দেশে যে লুটতরাজ আর দুর্নীতি চালিয়েছে, এখন আর তাদের সে সুযোগ নেই বলে দলটির নেতারা সরকারের নামে অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আওয়ামী লীগ ভালো কাজ করলেই তার বিরুদ্ধে লেগে থাকা, এটা এক শ্রেণীর মানুষের অভ্যাস। কারণ যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা খুনিদের নিয়ে এবং যুদ্ধাপরাধীদের নিয়ে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশের উন্নয়নকে
সম্পূর্ণ ধ্বংস করতে চেয়েছিল, তাদের কিছু প্রেতাত্মা এখনো সমাজে আছে, রাজনৈতিক অঙ্গনে আছে, এবং তারাই এগুলি করে বেড়াচ্ছে। এর প্রশ্ন শুধু এখানে না, বিদেশের কাছে নালিশ করে বেড়াচ্ছে। দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, স্বাধীনতা বিরোধী শক্তির প্রেতাত্মারা এখনো এদেশে সক্রিয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার সাহেব, বসেন। শোনো, ভালো রড লাগবে স্যার। বাড়ি বানাতে এই রডই নেন না, এটা চলবে না। এটাই তো দেশ সেরা। আরে দেশের সেরা তো সবাই বলে, আমার চাই বিশ্ব সেরা। বিশ্ব সেরা কোনটা? রড তো একটাই, জিপিএইচ কোয়ান্টাম। মানে 100% পরিশোধিত জিপিএইচ স্টিল বিশ্ব সেরা কোয়ান্টাম প্রযুক্তিতে তৈরি। আর এই কোয়ান্টাম প্রযুক্তি এশিয়ায় জিপিএইচ এ প্রথম এবং একমাত্র। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম, ওয়ার্ল্ডস বেস্ট স্টিল। পাল্টাপাল্টি অভিযোগে জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মাঠ। স্বতন্ত্র মেয়র প্রার্থী তার সমর্থকদের ভয় দেখানোর অভিযোগ করলেও বিষয়টি নির্বাচনী কৌশল বলছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আইভি হায়াত। একই সাথে তার মন্তব্য, তিনি শুধু আস্থা করেন জনগণ, দল ও প্রধানমন্ত্রীর ওপর। এদিকে নির্বাচন ঘিরে 14 থেকে 18 জানুয়ারি সব ধরনের বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। দিলীপ কুমার মণ্ডলকে সাথে নিয়ে আরিফিন শাকিলের রিপোর্ট। শীতলক্ষার পারে নির্বাচনী উৎসব, তবে সেই উৎসব ধীরে ধীরে আতঙ্কে রূপ নিচ্ছে। দিনে দিনে পরিবেশ হয়ে উঠছে উত্তপ্ত। আতঙ্ক ছড়ানো সূত্রপাত নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে, যার ফলে আগের তুলনায় কমে গেছে বিএনপির পদহারা স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রচারে নেতাকর্মীদের উপস্থিতির হার। তৈমুর আলম জানান, রবি তার প্রধান নির্বাচনী এজেন্ট ছিল। এছাড়া তার বাকি অনুসারীদের পুলিশ বাড়ি বাড়ি গিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দিচ্ছে। প্রতি রাত্রেই পুলিশের একটা মহড়া, হুন্ডা, সাদা পোশাকের পুলিশ, পোশাকি পুলিশ, তারা প্রতি রাত্রে মহড়া দিয়ে আমাদের নেতা কর্মীদের বাড়িতে যায়। এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি যদি এই বিষয়টা জনস্বার্থে না দেখেন, তবে আপনার অফিসের সামনে বসে পড়া ছাড়া আমার অন্য কোনো অল্টারনেটিভ থাকবে না। নগরীর 12 নং ওয়ার্ডে প্রচারে এসে নৌকার প্রার্থী এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। উনি আমার মতো আমার চেয়ে বেশি দাপটের সহিত উনি নির্বাচন প্রচারণা চালাচ্ছেন, যা আমি দেখছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখছি। তাহলে কেন উনি অভিযোগ করছে? এটা ওনার নতুন কোনো চাল কিনা তা আমি জানি না। হতে পারে ওনার কোনো কৌশল অথবা ওনার কোনো চাল। নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থন প্রসঙ্গে আইভি জানান, এসব সমর্থনে কিছু যায় আসে না তার। আমার আস্থা সবসময় ছিল আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার উপরে। আমার আস্থা আছে আমার দল আওয়ামী লীগের প্রতি। আমার আস্থা হলো আমার জনগণ। এদিকে নির্বাচন বানচাল নয়, বরং সুষ্ঠু নির্বাচনের জন্য মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার জাহিদুল আলম। আশা করি আগামী 16 তারিখ পর্যন্ত এই দল অব্যাহত থাকবে। আমাদের যে অভিযান চলছে সেটা অব্যাহত থাকবে এবং দিনকে দিন সেটা তীব্রতর হবে। আরিফিন শাকিল, নিউজ 24, নারায়ণগঞ্জ। বাংলাদেশ ভারত সীমান্তে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার হবে না, এ বিষয়ে দুদেশ একমত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। বলেন, সীমান্তে হত্যা বন্ধে দুপক্ষই আন্তরিক। এ সময় তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা হামলা, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলেই তাদের নামে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের ধরলা সেতু এলাকায় র‍্যাব 13 এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সিদ্ধান্তটা এইরকম যে সীমান্ত হত্যা হবে না। আমরা দুই পক্ষই এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কোনো লেথাল আর্মস এখানে ইউজ করব না। তারপরেও ঘটনা ঘটে যায়, সেই ঘটনাগুলো যখনই ঘটে তখন দুই পক্ষ আবার বসে সমঝোতায় আসে। নির্বাচনী ব্যবস্থার উপর মানুষের আস্থা ফেরানো ও নির্বাচনে সেনাবাহিনী অন্তর্ভুক্ত করতে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিয়েছেন ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের চেয়ারম্যান জেবুল রহমান গনি।
সংলাপ শেষে 3 দফা প্রস্তাব তুলে ধরার কথা সাংবাদিকদের বলেন তিনি। এর আগে সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয় ইসলামী ফ্রন্ট বাংলাদেশ। এ সময় তারা বলেন নির্বাচন কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, দিনের ভোট যেন রাতে না হয় সে বিষয়ে রাষ্ট্রপতির সাথে সংলাপে দাবি করেছেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি। সংলাপে ইসলামী ফ্রন্ট 5 দফা প্রস্তাব তুলে ধরে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যেন কমিশন গঠন করে, নির্বাচন কমিশন গঠন করে, তা আমরা দাবি জানিয়েছি। যে সেনাবাহিনীকেও নির্বাচন পরিচালনায় অন্তর্ভুক্ত করতে হবে। একটি সামগ্রিকভাবে একটা ইলেকট্রাল ম্যানেজমেন্ট সিস্টেমের কথা প্রস্তাব করেছি, যেটা প্রযুক্তি নির্ভর এবং বিশ্বে এই প্রযুক্তি সহজলভ্য এবং আমাদের যে আস্থাহীনতা সেটা অনেক দূর আমরা মনে করি এই প্রযুক্তি দিয়েও আমরা ঘুচাতে পারবো। সংবাদের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। চট্টগ্রামে গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামিকে আটক করেছে র্যাব 7। মঙ্গলবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল MA ইউসুফ। তিনি জানান 2009 সালে চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি হত্যা মামলার ঘটনায় আসামি মোহাম্মদ আরমান ইমতিয়াজ ও ইরানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন গৃহবধূ লায়লা বেগম। পরে ওই ঘটনার বদলা নিতে 1 জানুয়ারি লায়লা বেগমকে মারধর করে আসামিরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লায়লা। এই ঘটনায় লায়লা বেগমের ছেলে ওমর ফারুক বাদী হয়ে মামলা করেন। পরে আসামি ইরানকে আটক করে র্যাব, আর বাকি 2 আসামি আত্মসমর্পণ করে। দেশের মানুষের পাশে থেকে যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগ করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, এমন মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। দুপুরে টাঙ্গাইলের বড় চওড়া কুতুবপুর ডিগ্রি কলেজ মাঠে সাগরদিঘি অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আরও বলেন, সারা দেশে 1 লাখ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। এর আগে সেনাপ্রধান 19 পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি, আমরা তাদের মাঝে কম্বল বিতরণ করছি। শুধু কম্বল বিতরণ এখানেই না, আমরা সারা দেশেই 1 লক্ষের উপরে কম্বল বিতরণ করেছি। আমি আগেও বলেছি যে দরকার হলে এটা আমরা আরো বাড়াবো। শুধু বিএনপির সভা সমাবেশ ঠেকাতেই সরকারের বিধি নিষেধ কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শুধুমাত্র বিএনপির সভা সমাবেশ ঠেকাতেই এই বিধিনিষেধ কিনা তা নিয়ে জনগণের প্রশ্ন রয়েছে। কারণ সরকারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে এবং 144 ধারা ভেঙে সভা সমাবেশ যোগ দিতে শুরু করেছে মানুষ। এতেই আতঙ্কিত সরকার। যতই চক্রান্তের জাল ফেলা হোক না কেন, এই অবৈধ সরকারের পতন ঠেকানো যাবে না। দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ বগুড়ায় 2000 অসহায় দরিদ্র মানুষের হাতে পৌঁছে দিল শীতবস্ত্র। তীব্র শীতের মধ্যে শীতবস্ত্র পেয়ে আনন্দিত এ জেলার দরিদ্র মানুষ। বসুন্ধরা গ্রুপের মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন জনপ্রতিনিধি সহ প্রশাসনের কর্মকর্তারা। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যে কোনো ধরনের মানবিক কাজে সবসময়ই এগিয়ে দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। করোনাকালে খাদ্য সহায়তার পর এবার সারা দেশে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশনায় দেশের বৃহৎ সামাজিক সংগঠন কালের কণ্ঠ শুভ সংঘ অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছে শীতবস্ত্র। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বগুড়ার শেরপুর উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামানির নেতৃত্বে সালেহা পাবলিক স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে অসহায় দরিদ্র মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেন বগুড়া 5 আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান। পরে ধুনট, নন্দীগ্রাম, আদমদিঘি উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বসুন্ধরা গ্রুপের শীতবস্ত্র পেয়ে আনন্দিত নিম্ন আয়ের হতদরিদ্র মানুষ। বসুন্ধরা গ্রুপের আমরা কম্বল পাই, আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। বসুন্ধরা এলাকায় আমি কম্বল পাইছি। আল্লাহ করে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ তাকে
তারাজ করুক, তাকে ভালো রাখুক, এটাই কামনা করে। বসুন্ধরা গ্রুপের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে অসহায়দের পাশে এভাবেই সমাজের সামর্থ্যবানরা এগিয়ে আসবে, এমন প্রত্যাশা স্থানীয় প্রশাসনের। সমাজের যারা বিত্তবান তারা এভাবে গরিব মানুষের পাশে এগিয়ে আসুক, আমি এই প্রত্যাশা করি এবং একই সাথে বসুন্ধরা এবং শুভ সংঘকে ধন্যবাদ জানাচ্ছি। গরিব মানুষ যারা আছে তাদের সাহায্যে এগিয়ে আসবে, এটা প্রত্যাশিত। দেশের মানুষ, জনগণ এটা প্রত্যাশা করে এবং সেই কাজটি বসুন্ধরা গ্রুপ করছে। বগুড়ায় শীতবস্ত্র দেওয়ার মাধ্যমে উত্তরাঞ্চলের 16 জেলায় বসুন্ধরা গ্রুপের উপহার বিতরণ সম্পন্ন হয়েছে বলে জানান শুভ সংঘের পরিচালক। আজকে বগুড়ায় কম্বল দেওয়ার মাধ্যমে উত্তরবঙ্গের 16টি জেলায় আমরা বসুন্ধরা গ্রুপের উপহার কম্বল বিতরণ শেষ করলাম এবং শুধু উত্তরবঙ্গের 16টি জেলা নয়, আমরা খুলনা বিভাগের 10টি জেলায় ওই কম্বল বিতরণ করেছি। পরবর্তীতে আমরা সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে শীতার্ত মানুষের হাতে বসুন্ধরা গ্রুপের এই কম্বল তুলে দিব। বসুন্ধরা গ্রুপের এমন মানবিক কর্মকাণ্ড আগামীতেও চলবে, এমনটাই প্রত্যাশা এখানকার মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। করোনা বিধিনিষেধের মধ্যেও চলবে বাণিজ্য মেলা, তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। মন্ত্রিসভায় মঙ্গলবার এই সিদ্ধান্ত হয়েছে। তবে বাণিজ্য মেলায় বিধিনিষেধ মানায় এখনো তেমন কড়াকড়ি নেই। আরো জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। করোনা পরিস্থিতি মোকাবেলায় 11 দফা নির্দেশনা দিয়ে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে তা মানতে হবে। এমন পরিস্থিতিতে বাণিজ্য মেলা চলবে কিনা তা নিয়ে শঙ্কায় পড়েন আয়োজকরা। মঙ্গলবার মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয় বিধিনিষেধ মেনে বাণিজ্য মেলা চলবে। তবে বিধিনিষেধের মধ্যে অনেকেই আর মেলায় আসবেন না বলে জানান। ফ্যামিলি সহ আসার কথা ছিল, মানে আমার মা সহ, কিন্তু এই দূরে আসছি, বেসিক্যালি আমরা দুজন আসছি এক্সপিরিয়েন্সের জন্য। তো এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স যে ওনারা আসলে আসবে না, আর বিধিনিষেধ থাকলে তো হয়তো আর আশাই হবে না। বলবো আমার হাতে মাস্ক ছিল, বাচ্চা কোথায় ফেলে দিচ্ছে খুঁজে পাচ্ছি না। প্রাইস রেঞ্জটা একটু বেশি মনে হচ্ছে। এদিকে বাণিজ্য মেলায় এমনিতেই খুব বেশি লোকসমাগম হচ্ছে না বলে আশাহত বিক্রেতারা। গণপরিবহনে বিধিনিষেধের কারণে আগতের সংখ্যা কমবে বলে শঙ্কা তাদের। তখন তো গাড়ি কম থাকবে, তখন মেলা মনে হয় না আমার জমবে। এর উপরে যদি বিধিনিষেধ চলে আসে তাহলে আমাদের জন্য তো একটু সমস্যা হবে। অনেক বেশি কমে যাবে, আমাদের এখনই সারাদিনে কাস্টমার খুবই কম। মেলায় আগতদের বেশিরভাগের মুখে মাস্ক নেই, মানা হচ্ছে না শারীরিক দূরত্বও। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংবাদে আবার বিরতি নিচ্ছি, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ শেষ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মিলল 10 জনের মরদেহ। এর সাথে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়। এর আগে সোমবার সকালে 3 জন, রোববার উদ্ধার করা হয় 6 জনের মরদেহ। প্রত্যেকটি মরদেহ দুর্ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গত বুধবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ ঘাটে ধলেশ্বরী নদীতে এমভি ফারহান 6 লঞ্চের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী একটি ট্রলার। তাতে নিখোঁজ হন 10 যাত্রী। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন, রোহিঙ্গা সন্ত্রাসীদের অপরাধ দমন এবং দেশি বিদেশি ষড়যন্ত্র ও অপতৎপরতা বন্ধের দাবি জানিয়েছে আমরা কক্সবাজারবাসী সংগঠন। মঙ্গলবার দুপুরের সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। কক্সবাজারের উখিয়া বাজার বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আলী, সভাপতি ও আমরা কক্সবাজারবাসী সংগঠন। মানববন্ধনে তুলে ধরা হয় তাদের বেশ কয়েকটি দাবি। তার মধ্যে একটি দাবি রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, প্রক্রিয়া শুরুর আগ পর্যন্ত রোহিঙ্গাদের কক্সবাজার থেকে সরিয়ে দেওয়া। এছাড়া দেশি বিদেশি এনজিও সমূহের রোহিঙ্গা প্রত্যাবাসন বিরোধী এবং দেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করা। দাবি আদায় না হলে ভবিষ্যতে লাগাতার কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি জানানো হয় মানববন্ধনে।
খন্দকার, নিউজ 24 ঢাকা। এবার নিউজ 24 আন্তর্জাতিক। প্রখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে রয়েছেন বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। সংবাদ মাধ্যমটি জানায়, লতা মঙ্গেশকরের করোনা মৃদু উপসর্গ রয়েছে, তবে বয়সের কথা বিবেচনা করে কোনো রকম ঝুঁকি না নিয়ে তাকে আইসিইউতে স্থানান্তর করেছেন চিকিৎসকরা। এর আগে 2019 সালে সেপ্টেম্বর মাসে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা। ভাইরাল চেস্ট ইনফেকশনের জেরে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল তার। বিশ্বে প্রথমবারের মতো মানুষের দেহে প্রতিস্থাপিত হলো শূকরের হৃৎপিণ্ড। 3 দিন আগে 7 ঘন্টা অপারেশনের মাধ্যমে মার্কিন এক ব্যক্তির দেহে লাগানো হয়েছে অঙ্গটি। অপারেশনের পর ওই রোগী সুস্থ আছেন বলে জানা গেছে। চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ঘটনাকে। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। 57 বছর বয়সী বেনেট হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন বেশ কয়েকদিন ধরে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড হাসপাতালের চিকিৎসকদের আপ্রাণ চেষ্টাতেও খুব একটা লাভ হচ্ছিল না। বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, তবে চিকিৎসকরা হাল ছাড়েনি। অন্ধকারে তীর ছোড়ার মতোই তার শরীরে শূকরের হৃৎপিণ্ড লাগানোর সিদ্ধান্ত নেন। বেনেটের স্বজনরাও দ্বিমত করেনি। শেষ চেষ্টা হিসেবেই জেনেটিক্যালি মডিফাইড একটি শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয় বেনেটের দেহে। অস্ত্রোপচারের 3 দিন পেরিয়েছে, বেশ সুস্থই আছেন বেনেট, আছেন পর্যবেক্ষণে। এই অপারেশনের মূল নায়ক সার্জন বার্টলি গ্রিফিথ জানান, অঙ্গ প্রতিস্থাপনের সংকট সমাধানকে এক ধাপ এগিয়ে দেবে এই সাফল্য। কখনোই আমরা একজন মানুষের দেহে এটি করিনি এবং ভাবতে চাই যে তাকে তার আগের কষ্টকর থেরাপি চালিয়ে যাওয়ার চেয়ে আরো ভালো কিছু দিয়েছি আমরা। কিন্তু তিনি কতদিন, সপ্তাহ, মাস বা বছরের জন্য বেঁচে থাকবেন তা নিশ্চিত নই আমরা। কিভাবে প্রাণীদের অঙ্গ মানব শরীরে ব্যবহার করা যায় তা নিয়ে বহুদিন ধরেই নিরীক্ষা চলছিল। বেনেটের ভবিষ্যৎ চিকিৎসা ক্ষেত্রকে এক নতুন দিশা দেখাবে বলে আশাবাদী গবেষকরা। নিবিড় আমিন, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। দর্শক, এবার খেলার সংবাদ জানতে চলে যাব অন্য একটি স্টুডিওতে আমাদের সহকর্মী পিঙ্কি সানোয়ারের কাছে। ধন্যবাদ লাবণী আপনাকে। আর এবার ক্লেমন খেলার সংবাদ। ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংসও 117 রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মাত্র 3 দিনের টেস্ট হারের মাঝে একমাত্র প্রাপ্তি লিটন দাসের ক্যারিয়ারের দ্বিতীয় শতক। নিউজিল্যান্ডের 521 রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে 126 ও দ্বিতীয় ইনিংসে 278 রানে অল আউট হয়। ফলে মাউন্ট মঙ্গানুয়ের টেস্ট জয়ে 1-1 ড্রয়ের সিরিজের ট্রফি ভাগাভাগি করল দুই দল। বিস্তারিত দেখব ম্যাচ রিপোর্টে। আগের দিনের হতচ্ছাড়ি ব্যাটিংয়ে প্রায় নিশ্চিতই ছিল যে পরাজয়টা হতে যাচ্ছে ইনিংস ব্যবধানের। তবে একটা সুযোগ ছিল প্রদীপের নিভে যাওয়ার আগে দপ করে অন্তত একবার জ্বলে ওঠার। একবারও জ্বলে উঠতে ব্যর্থ টাইগাররা ক্রাইস্টচার্চের তৃতীয় দিনে। আজকের দিনের প্রথম হোঁচট সাদমান ইসলামের, তবে এই উইকেটের পুরো কৃতিত্বটা প্রাপ্য কিউই উইকেট রক্ষক টম ব্ল্যান্ডেলের। 44 রানের জুটি গড়েছিলেন দ্বিতীয় উইকেটে নাইম শেখ আর শান্ত। মাত্র 36 বলে 29 রানের ইনিংসে লঙ্গার ভার্সনের মেজাজটাই আনতে পারলেন না শান্ত। ওয়েগনারের বলে পুল করে ডিপ ফাইন লেগে বোল্টের হাতে তালুবন্দি হলেন তিনি। নাইম শেখ খেলেছেন 98 বল, তবে অধিনায়ক লাথাম দ্বিতীয় স্লিপে যে ক্যাচটি ধরলেন তাতে বাকরুদ্ধ খোদ নাইম শেখ। অধিনায়ক মামুনুল লিটন দাসের সাথে জুটি গড়ার আভাস দিলেন, তবে ওয়েগনারের বলে টেইলারের হাতে প্রথম স্লিপে ক্যাচ প্র্যাকটিসে নিজের পরিণাম লিখে ইতি টানলেন সম্ভাবনা জাগানো এক ইনিংসের। ইয়াসির আলী আজ পেরে ওঠেননি। ওয়েগনারের পাতা ফাঁদে পা দিয়ে হয়েছেন এই বোলারের তৃতীয় শিকার। সোহান কি করতে চেয়েছেন বা কোন ফরম্যাটে খেলছে জানতেন না তিনি। বাতাসে বহুবার বল উড়িয়ে বেঁচে গেল 36 রানের ইনিংসে একবারের জন্য আস্থা অর্জন করতে পারেনি দর্শক থেকে শুরু করে ড্রেসিং রুমে। তবে স্রোতের বিপরীতে হেঁটে চলেছিলেন লিটন দাস, যিনি কিনা গত 12 মাস ধরে স্রোতের বিপরীতে হাঁটছেন নিভৃতে, নির্জনে, একাকী এবং সাবধানে।
শেষ 4 টেস্টে একটি সেঞ্চুরি ও 3টি 50 দেখা পেলেও 2বার হাতছাড়া করেছেন সেঞ্চুরি করবার সুযোগ। এবার আর সেই ভুল পথে হাঁটেননি তিনি। 114 বলের ইনিংস হলেও সময় নিয়েছেন, দিয়েছেন মনোযোগ আর তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক। আবারও বাংলাদেশ হারিয়েছে খেই 278 রান স্কোরবোর্ডে উঠতেই হারিয়েছে 10 সেনাকে। আর ক্যারিয়ারের শেষ ম্যাচে শেষ উইকেট নিয়ে রাজার মতোই ইতি টেনেছেন কিউই কিংবদন্তি রস টেলর। তামিমুর রহমান, নিউজ 24। এদিকে টেস্ট সিরিজ ড্র করায় আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ। প্রথম টেস্টের জয় দলের ক্রিকেটারদের ভবিষ্যৎ সিরিজগুলোর জন্য করবে আরও আত্মবিশ্বাসী। দ্বিতীয় টেস্টের দল প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় আসেনি কাঙ্ক্ষিত ফল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। টেস্ট ম্যাচে জেতাটা খুবই দরকার ছিল। অ্যাটলিস্ট সবাই, আপনারা বলেন আমি বলি, টিমের সবাই অ্যাটলিস্ট বিশ্বাস করতে পারছে তারা ক্যাপেবল যে বিদেশে গিয়ে এক টেস্ট ম্যাচ জেতা যায়। সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে তো আমার কাছে খুব বাজে ব্যাটিং করছি আমরা, বোলিংটাও খুব বাজে, অত আমরা যেরকম এক্সপেক্ট করছিলাম ওইরকম করতে পারি নাই। সাউথ আফ্রিকা সিরিজ আছে, তারপর আপনার শ্রীলঙ্কা সিরিজ আছে, এরপর আবার ওয়েস্ট ইন্ডিজ আছে, তো সবাই আরও বেশি অ্যাওয়ার হবে। তো আমার কাছে আমাদের জন্য আরও চ্যালেঞ্জ হবে যে এই জিনিসগুলো, তো জিনিসটা এত ইজি হবে না, আরও চ্যালেঞ্জিং হবে। তো ওই চ্যালেঞ্জিং জিনিসটা আমাদের অ্যাবজর্ব করতে, আমাদের ওইটা কন্টিনিউ করতে হবে আমার কাছে মনে হয়। বাংলাদেশ ক্রিকেট লিগের খবর। বিসিএল এ ইস্ট জোনের বিপক্ষে 3 উইকেটে জয় পেয়েছে সাউথ জোন। অন্যদিকে নর্থ জোনকে 28 রানে হারিয়েছে সেন্ট্রাল জোন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ইমরুল কায়েসের 69 আর ইরফান শুকুরের 33 রানে ভর করে নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে 192 রান সংগ্রহ করে ইস্ট জোন। জবাবে ব্যাট করতে নেমে 45.5 ওভারেই 7 উইকেট হারিয়ে 193 রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় সাউথ জোন। এদিকে সিলেট একাডেমি মাঠে আব্দুল মজিদ ও মোসাদ্দেকের অর্ধশতকে নির্ধারিত ওভারে 5 উইকেটে 262 রান সংগ্রহ করে সেন্ট্রাল জোন। সাকিব আল হাসান করেছেন 33 রান। জবাবে ব্যাট করতে নেমে নিরিত ওভারে 9 উইকেট হারিয়ে 234 রান সংগ্রহ করে নর্থ জোন। আর এই ছিল খেলার সংবাদ। মূল স্টুডিওতে ফিরে যাচ্ছি পদ্মায় এবং লাবণীর কাছে। ধন্যবাদ পিঙ্কি আমাদের সাথে খেলার সংবাদ নিয়ে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল নিউজ 24 রাতের সংবাদে। আরও সংবাদে বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।